পরিবারের কারণে ধর্ষিতা একটা মেয়েকে বিয়ে করতে হলো। বিয়ের দিন জানতে পারলাম মেয়েটা ধর্ষিতা। তা জানার পর মনটা খারাপ হয়ে গেল। আমার অনিচ্ছায় বিয়েটা হয়ে গেল। আর যদি চাকরি থাকতো তাহলে হয়তো আমার জীবনটা এমন হতো না। বিয়ে করার পর ঘরে বউয়ের সাথে অনেকগুলো টাকা যৌতুক হিসাবে আসলো, যার জন্যই বিয়েটা করা। বিয়ের দিন বউকে সোজাসুজি বলে দিলাম, আমার থেকে বেশি কিছু পাওয়ার আশা করবেন না। পরিবারের চাপে আপনাকে বিয়ে করতে হয়েছে, আমার কোনো ইচ্ছে ছিল না। রাশেদ অনর্গল কথাগুলো বলে চলে গেল, কিন্তু মায়া তার একটা জবাবও দিল না। মেয়েটার আর একটাও সমস্যা আছে। মেয়েটা ছোট থাকতে তার পায়ের সমস্যা দেখা দেয়। একটা পা অনেক বড় আর একটা পা অনেক ছোট। মেয়েটার হাঁটতে অনেক কষ্ট হয়। এতদিন মেয়েটা তার বাবার পরিবারের দায়িত্বই ছিল। এখন সে নতুন ঘর, নতুন মানুষ, সবাইকে আপন করে নিতে হবে। কিন্তু রাশেদ হয়তো মেয়েটাকে আপন করে নিতে পারবে না। বিয়ের রাতে মেয়েটাকে সোজা বলে দিল, আপনি আমার সাথে এক খাটে ঘুমানোর চেষ্টা করবেন না। নিচে জায়গা আছে, বিছানা করে শুয়ে পড়েন। আচ্ছা, আর হ্যাঁ শোনেন, আমি কখনো চাই না আমার পরিবার এই ব্যাপারটা জানুক। ঠিক আছে, কখনোই জানবে না, কিন্তু একটা কথা ছিল আমার। বলেন। আপনি যদি আমাকে অবহেলাই করবেন তাহলে বিয়ে করলেন কেন আমাকে? এত কিছু জানি না, শুধু জানি যে বাবা মা আমার কারণে কষ্ট না পায় তাই আপনাকে বিয়ে করেছি। তার মধ্যে আমি একজন বেকার, আমার কিছুই করার ছিল না। তার উপর আপনার বাবা বলে দিল একটা চাকরির ব্যবস্থা করে দেবে। আজ থেকে কি আমায় নিচেই থাকতে হবে? নিচে থাকা শিখে যান, কারণ আপনি কখনোই আমার থেকে স্বামীর ভালোবাসা পাবেন না, এতটুকু বলতে পারি। মায়া যখন এই কথাটা শুনল, চুপ করে বিছানা করে শুয়ে পড়ল। শব্দবিহীন চিৎকার দিতে লাগলো মেয়েটা। গালবে টপ টপ করে চোখের পানিগুলো পড়তে লাগলো। মেয়েটার চিৎকার হয়তো কেউ শুনতে পায়নি, তবে তার বুক চাপা কষ্ট হয়তো কিছুটা কমবে। রাত ঘনিয়ে সকাল হয়ে গেল। মেয়েটা কখনো ঘুমিয়ে পড়লো বুঝতেই পারেনি। দরজায় এসে কে জানি মায়া করে ডাকতে লাগলো। তখনই জলদি করে রাশেদ উঠে মেয়েটার দিকে তাকালো। দেখে মনে হচ্ছিল খুব বোকাশোকা একটা মেয়ে মায়ের কোলে শুয়ে আছে, যার কোনো দুশ্চিন্তাই নেই। এই মলিন মুখ দেখে রাশেদ আর ডাক দিতে পারল না। তখন রুমের ভিতর থেকেই বলল, মা তুমি যাও, উনি এখনো ঘুমাচ্ছেন। এই কথা শুনে মা চলে গেল। রাশেদ যখন তার মাকে বলল চলে যেতে, এই শব্দ শুনতে পেয়ে মেয়েটা উঠে গেল। তাড়াহুড়ো করে মেয়েটা সব গুছিয়ে তৈরি হয়ে গেল। রাশেদ এসে আবারও শুয়ে পড়ল। মেয়েটা জলদি করে রান্নাঘর গেল। তখন সেখানে রাশেদের মা রান্না নিয়ে ব্যস্ত। মা আপনি চলে যান, আমি দেখছি। আরে মায়া, তুমি এখানে? রাশেদ বলল, তুমি ঘুমাচ্ছ? না মা, আপনার ছেলের শব্দটা শুনেই উঠে গেছি। ভালো কথা, তো এখানে কি করছো? আপনার রান্নায় সাহায্য করতে এসছি। এখন সাহায্য করতে হবে না, অনেক সময় আছে সাহায্য করার। ওখানে কফি দেওয়া আছে, রাশেদকে গিয়ে দিয়ে আসো। ঠিক আছে মা। মায়া কফি নিয়ে রুমে ঢুকে দেখে রাশেদ ঘুমাচ্ছে। তখন মায়া ডাকলো, আপনার কফি ঠান্ডা হয়ে যাবে, একটু খেয়ে নিন। তারপরও রাশেদ উঠল না। পুনরায় বলল, ওঠেন, সকাল হয়ে গেছে। এইবার রাশেদ ঠিকই উঠল, কিন্তু অনেক রাগ নিয়ে উঠেছে। তোমাকে বলেছি যে আমার থেকে দূরে থাকবে, আপনার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে তাই। রাগ নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে কফিটা নিচে ফেলে দিল। সাথে সাথে বিকট শব্দ হলো। রান্নাঘর থেকে শব্দ শুনে মা দৌড়ে আসলো আমার রুমে। কি হয়েছে রে রাশেদ? হাত থেকে কফিটা পড়ে গেছে। একটা কফি হাতে রাখতে পারছো না, আবার বড় বড় কথা। মায়া তুমি চলে আসো, সেই কফি জায়গাটা পরিষ্কার করে আসবে। মা আপনি যান, ওনার সাথে কথা বলেই আসছি। মা চলে গেলে মায়া দরজাটা বন্ধ করে দিয়ে রাশেদের কাছে ক্ষমা চেয়ে নিল। আমার হাত থেকে পড়ে গেছে, আর শুধু শুধু মা আপনাকে বকা দিয়েছে। রাশেদ একটা কথারও জবাবও দিল না, বরঞ্চ মায়ার দিকে রাগ নিয়ে তাকিয়ে রইল। কিছুক্ষণ আগে ঘুমন্ত অবস্থায় এই মলিন মুখটার প্রশংসা করেছে মনে মনে, তা এখন রাশেদের কাছে অমলিন হয়ে দাঁড়িয়েছে। রাশেদের মন খারাপ করে ওয়াশরুমে চলে গেল। মেয়েটা নিজেকে দোষী করে মেঝেটা পরিষ্কার করতে লাগলো। অন্যমনস্ক হয়ে পরিষ্কার করছে, হঠাৎ একটা ভাঙা কাঁচ হাতের ভিতরে ঢুকে গেল।
মেয়েটা আওয়াজ করার শক্তিটাও পেল না, কারণ যদি রান্নাঘর থেকে মা শোনে তাহলে এসে আবার রাশেদকে বকবে। মেয়েটা কাটা হাতেই পরিষ্কার করে উঠে চলে গেল। যাওয়ার পর হাত থেকে কয়েক ফোঁটা রক্ত মেঝেতে পড়ে যায়। রাশেদ 5 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়ে বিছানার পাশে এসে বসলো। হঠাৎ মেঝের দিকে তাকিয়ে দেখলো কয়েক ফোঁটা রক্ত মেঝেতে। রাশেদ দেখে কিছুটা অবাক হয়ে যাওয়ার পর রুম থেকে বের হয়ে মায়ার কাছে গেল। যাওয়ার পর দেখলো আঙুল থেকে রক্তের ফোঁটা এখনো পড়ছে। তারপর কি জানি মনে করে মায়াকে ডাক দিল, একটু এদিকে আসেন। আমাকে ডেকেছেন? আপনাকে ডেকেছি, আবার আমাকে কথা শোনানোর জন্য এমনটা শুরু করেছেন। আবার কি করলাম? কি করছে বোঝেন না? হাত কেটে পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখাচ্ছেন যে আমার হাত কেটে গেছে। কি করব ভেবে পাচ্ছি না, তাই এতটুকু কমন সেন্স নেই? কাপড় দিয়ে বেঁধে রাখেন। আর একটা কথা, এত ঢং করার দরকার নেই। আমি আমার কাজ করব, আপনি আমার কাজে নাক গলাতে আসবেন না। জি। রাশেদ রেগে না খেয়ে ঘর থেকে বের হয়ে গেল। পিছন থেকে মা অনেকবার ডাকলো, কিন্তু একবারও ফিরে তাকানোর প্রয়োজন মনে করলো না। তখনও মা রাশেদের ঘরে ঢুকে দেখলো মেয়েটা একটা কোনায় বসে কি জানি করছে। মা, ওখানে কি করছো? কই, কিছু না তো মা। হাতটা লুকিয়ে নিল। মায়া, আমাকে ক্ষমা করে দাও। কি বলছেন মা এসব? না মা, সত্যি বলছি, তোমাকে রাশেদ নিজের ইচ্ছায় বিয়ে করেনি, আমাদের ইচ্ছাতে বিয়েটা করেছে। মা, আপনি একদম টেনশন করবেন না। উনি তো আমাকে খুবই ভালোবাসেন, আমাকে অনেক যত্ন করেন, সেজন্যই তো বাড়ি থেকে বের হয়ে গেল। তোমার সাথে রাগ করে যায়নি? না মা, উনি তো আমার জন্য ঔষধ আনতে গেছেন। ঔষধ কেন? ওই একটু হাতটা কেটে গেছে তাই। কই দেখি, তুমি এটাকে বলো একটু কেটে গেছে? আসো আমার সাথে। মায়াকে নিয়ে গেল মা তার নিজের ঘরে আর বলল, মা তুমি এখানে বসো, আমি তোমার জন্য ব্যান্ডেজ করার জিনিসপত্র নিয়ে আসি। মায়া এই মমতাময়ী ভালোবাসা দেখে একটাবার ওই কষ্টের কথাগুলো মনে করলো না। মায়ের মনে যে এত ভালোবাসা সে আজ বুঝতে পারলো, কারণ সে ছোট থাকতেই তার মাকে হারায়। তারপর তার বাবা একটা বিয়ে করে। মায়ার পুরো জীবনটাই অবহেলায় কেটেছে, বাকি জীবনটাও হয়তো কোনোভাবেই কাটিয়ে দেবে। রাশেদ রেগে বাড়ি থেকে বের হয়ে সোজা রাস্তায় হাঁটা শুরু করলো। তখনই রিক্সা থেকে একজন ডাক দিল। রাশেদ তাকিয়ে অবাক হয়ে রইল। তুমি এখানে? তোমাকে নিতে এসছি। হঠাৎ দেখি তুমি কোথাও জানি যাচ্ছ। কোথাও যায় না, আসলে সামনে একটু কাজ আছে। তাহলে রিক্সায় ওঠো। না লাগবে না, তুমি যাও, আমি হেঁটে যেতে পারবো। মানে কি? তোমাকে আমি বলছি উঠতে আর তুমি বারণ করছো? কি হয়েছে তোমার? কিছু হয়নি। আচ্ছা, রিক্সায় উঠছি। রিকশায় বসা পাশের মানুষটা হলো সুহাদা। রাশেদ আর সুহাদার সম্পর্ক 3 বছর যাবৎ। গতকাল রাশেদ বিয়ে করেছে, সুহাদা এখনো জানে না। সুহাদা খুবই রাগী মেয়ে, কিন্তু রাশেদকে খুবই ভালোবাসে। দুজনে রেস্টুরেন্টে চলে গেল। রেস্টুরেন্টে বসে তাদের কথোপকথন চলছে। আচ্ছা, রাশেদ চাকরির কিছু ব্যবস্থা করলে? হয়ে যাবে আগামী 1 তারিখ থেকে। আগামী 1 তারিখে হয়ে যাবে মানে কিভাবে হবে? চাকরির জন্যই তো এত কিছু। কি বলছো না বলছো আমি কিছুই বুঝছি না। আমি একটা ইন্টারভিউ দিয়েছি, তারা বলেছে 1 তারিখে জানাবে। মায়াকে বিয়ে করেছে শুধু চাকরির জন্য, কারণ মায়ার বাবা ওয়াদা দিয়েছে যে চাকরি দেবে। রাশেদ একই সাথে 2 নৌকায় পা দিয়ে তীরে পৌঁছাতে চেষ্টা করছে, কিন্তু এটা হয়তো সামনে আরও ভয়ানক হয়ে দাঁড়াবে। রাশেদ খাওয়া দাওয়া করে সুহাদাকে রিকশায় উঠিয়ে রাশেদ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে এসে কলিং বেল চাপতেই মা গিয়ে দরজা খুলে দিল। খুলে দেখে রাশেদ খালি হাতে। এই তোর আসার সময় হলো? বাড়িতে কোনো কাজ আছে যে সময় করে আসতে হবে? নতুন বউ বাড়িতে রেখে একা চলে যায়, আর মেয়েটার জন্য ওষুধ নিয়ে এসছিস? ওষুধ কিসের? মেয়েটার হাত কেটে গেল, তুই বাড়ি থেকে বের হয়ে গেছিস কিসের জন্য? ওষুধের জন্য না? না, মেয়েটা বলল তুই ওষুধের জন্য বের হয়ে গেছিস আর এখন। রাশেদ রাগ নিয়ে রুমে ঢুকবে, সেই টাইমেই দরজার ওই পাশ থেকেই মায়া আসছে। ঠিক তখনই দুজনেই ধাক্কা খেয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। রাশেদ নিয়ন্ত্রণ করতে পারেনি বলে মেয়েটার কপালে রাশেদের ঠোঁটগুলো লেগে যায়। মেয়েটা নিচে পড়ে চুপ করে রইল। রাশেদ আনমনে তাকিয়ে রইল মলিন মুখটার দিকে। রাশেদ আচমকা উঠে গেল, কিন্তু মেয়েটাকে না উঠেই বরঞ্চ দরজাটা বন্ধ করে দিল। মেয়েটা যখন উঠল, রাশেদ সামনে গিয়ে বলল,
কতবার বলেছি যে আমি আপনাকে ভালোবাসতে পারবো না? আপনি কেন মায়ের কাছে বলেছেন যে আপনার জন্য ঔষধ আনতে বাহিরে গিয়েছি? মা আপনাকে বকবে, তাই বললাম আমার জন্য গেছেন। দেখেন, আর একবার বলে দিই, আমার ব্যাপারে নাক গলাতে আসবেন না প্লিজ। আর আমি আপনাকে আপন করে নিতে পারবো না। রাশেদ বলে চলে গেল ছাদে। রাশেদ তার রাগ অভিমান দমকা হাওয়ায় লোকানোর চেষ্টা করছে, কিন্তু পারে না। ঠিক তখনই রাশেদ আকাশের দিকে তাকিয়ে দেখল আকাশ মেঘলা হয়ে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। রাশেদ তাড়াহুড়ো করে নিচে নেমে গেল। রুমে গিয়ে দরজা বন্ধ করে বিছানার এক কোণে বসে পড়ল। মায়া রাশেদকে তাকিয়ে বুঝতে পারল কোনো কারণে ভয় পাচ্ছে রাশেদ। আকাশে বিজলি চমকায়, রাশেদ ততই ভয় পায়। তখন রাশেদ ভয় ভয় কণ্ঠে বলল, আপনি একটু এখানে বসেন। মায়া রাশেদের সাথে বসলো। তখনই আকাশ জোরে শব্দ করলো। রাশেদ ভয়ে মেয়েটাকে জড়িয়ে ধরল, শক্তভাবে জড়িয়ে ধরল, ছোট্ট বাচ্চার মতন। মায়া তা দেখে রাশেদকে আরও পছন্দ করে ফেলল। মায়া আনমনে রাশেদের দিকে তাকিয়ে রইল। রাশেদ বারবার জড়িয়ে ধরছে মায়াকে ভয়ে। মায়া উপরের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলল, ধন্যবাদ সৃষ্টিকর্তা। মায়া যখন বসে রইল, রাশেদ তখন ভয়ে ঘুমানোর চেষ্টা করছে। তখন রাশেদ বলল, প্লিজ আপনি আজ এখানেই বসে থাকেন, আমি একটু ঘুমাতে চাই। মায়া মাথা নেড়ে জবাব দিল, ঠিক আছে। রাশেদ ঘুমিয়ে গেল। মায়া রাশেদের দিকে তাকিয়ে রইল, হাতের আঙুলগুলো রাশেদের চুলগুলো ছুঁয়ে দিচ্ছে। ঠিক তখনই মায়া দেখলো রাশেদের মোবাইলে কল আসছে। যখন দেখলো সেই মোবাইলের ওপর ভেসে উঠছে লাভ ইউ জান, তা দেখে মায়া স্তব্ধ হয়ে গেল। আপনার প্রেমিকা গত রাতে কল দিয়েছে। রাশেদ তার স্ত্রী থেকে এই কথা শুনে থতমত খেয়ে যায়। কিছুক্ষণ স্তব্ধ থেকে রাগী স্বরে জবাব দিল, আপনাকে বলেছি আমার মোবাইল ধরতে? আমি তো মোবাইল ধরিনি। আপনি যখন ঘুমিয়ে পড়েছিলেন তখন ওই কলটা আসে। বুঝেছি। গতকালে আকাশ বিজলি চমকানোর কারণে আমি একটু ভয় পেয়ে গেছিলাম। আপনার সাথে একটু ভালোভাবে কথা বলেছি, সেটা ভেবে আমার কাছে আসার চিন্তাও করবেন না। মায়া চুপ করে রুম থেকে বের হয়ে গেল। মায়ার চোখে টলমল করছে জলে। রাশেদ মোবাইল হাতে নিয়ে সুহাদাকে কল দিল। কল দেওয়ার সাথে সাথে ওপাশ থেকে, গতকাল রাত থেকে তোমাকে কল দিচ্ছি, কোথায় ছিলে? বাড়িতে ছিলাম, মোবাইল সাইলেন্ট করা ছিল। ঠিক আছে, আমি তোমাদের বাড়িতে আসছি, তুমি রেডি হও, তোমাকে নিয়ে এক জায়গায় যাব। এই না না। কি না না? রাশেদ ভীত স্বরে বলল, তোমার আসতে হবে না, আমি তৈরি হয়ে রেস্টুরেন্টে চলে এসেছি। এত সকাল সকাল রেস্টুরেন্টে কি করো? নাস্তা করতে এসছি। আন্টি কি নাস্তা করে না? আম্মুর শরীরটা তেমন ভালো নেই তাই। তাহলে আমি কয়েকদিন তোমাদের বাসায় এসে সাহায্য করি আন্টিকে? আরে বললাম তো লাগবে না, বাড়িতে বুয়া আছে। রাশেদ, তোমার কি হয়েছে? এভাবে কেন কথা বলছো? কিছুই হয়নি, তুমি না বললে কোথায় যাবে? জলদি এসো। ঠিক আছে। রাশেদ ফোনটা রেখে এক গ্লাস পানি খেয়েই বের হয়ে পড়ল। মায়া কতবার করে বলল খাবারটা শেষ করে যান, কিন্তু তার একটা জবাব দেওয়ারও সময়টুকু তার কাছে ছিল না। মায়া মন খারাপ করে ঘরের কোনায় বসে থাকা ছাড়া আর কিছুই করার নাই। রাশেদ বের হয়ে যাওয়ার পরপর মায়ার বাবা আসে। কলিং বেল বাজাতেই মায়া মনে করলো হয়তো রাশেদ এসছে। দৌড়ে গিয়ে দরজাটা খুলে দেয়। দরজা খুলে দেখে বাবা এসছে। মায়ার মুখে কৃত্রিম একটা হাসি বিরাজ করে এতটা সুন্দর দেখাচ্ছিল হাসির জন্য, কিন্তু মায়ার কপালটা এত খারাপ, এত সুন্দর হাসি হয়তো রাশেদকে দেখানোর সৌভাগ্য হয়নি। বাবা এসছে, অনেকটা কষ্ট দূর হয়ে যায় মায়ার। রাশেদের আম্মু যখন দেখলো বেআই সাহেব এসছেন, তা দেখে একটু বিচলিত হয়ে যায়, কারণ তার ছেলে যে বাসায় নেই। যদি মায়া বলে দেয় তার বাবাকে যে রাশেদ তাকে কষ্ট দেয়। রাশেদের আম্মু বেআইয়ের নিকটে গিয়ে বললেন, বেহাই সাহেব কেমন আছেন? ভালো আছি, মেয়েকে দেখে আরো ভালো হয়ে গেছি। আপনি কেমন আছেন? ভালো। জামাই বাবাজি কোথায়, দেখি না যে? মায়া ভিজে স্বরে বলল, বাবা ওনার তো অনেক কাজ, হয়তো সেটাই করতে গিয়েছে। জামাই বাবাজির আবার কিসের কাজ? এখন তো চাকরিতে যোগদান করেননি। বাবা তুমিও না কিচ্ছু বোঝো না। ওনার বন্ধু বান্ধব আছে, তাদেরকে দাওয়াত দিবে বাসায় আসার জন্য। হুটহাট করে বিয়েটা হয়ে গেছে তো কেউই জানে না। ও। ঠিক তখনই রাশেদের আম্মু রাশেদকে কল দিচ্ছে, অথচ কল উঠানোর কোনো নামই নেই। কোনো কিছু না ভেবে পেয়ে মায়াকে ডাকলো। মায়ার হাত জড়ো করে বলল,
মা, তুমি আজকে তোমার বাবার থেকে অনেক কথা লুকিয়েছো। তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আর একটা সাহায্য করবা প্লিজ? মা, কি বলছেন এসব? এটা আমার দায়িত্ব। আপনি আমার মায়ের মতন। আমি আপনার মেয়ে। আপনি অনুরোধ করবেন না, শুধুই আদেশ দেবেন। মায়ার কথা শুনে মায়ের চোখে টলমল করছে চোখের পানি। মায়া কাপড়ের আঁচল দিয়ে মায়ের চোখের পানি মুছে দেয়। মা বলেন, কি করতে হবে? তুমি একটু রাশেদকে কল দিয়ে দেখো। আচ্ছা, আপনি চিন্তা করবেন না। মায়া তার রুমে গিয়ে মোবাইল হাতে নিয়ে ভয়ে ভয়ে কলটা দিল। রাশেদ অপরিচিত নাম্বারটা থেকে কলটা পেয়ে কলটা উঠিয়ে বলে, হ্যালো, কে? আমি আমি কে? মায়া। মায়াকে? মানে আপনার স্ত্রী? ও সরি, আমি চিনতে পারিনি, কারণ আমি আপনার নামটাও জানি না। আচ্ছা, কল দিয়েছেন কেন? বাবা এসছেন, আপনাকে না দেখে জিজ্ঞেস করছে আপনি কোথায়। তো আমি কি করব? বাবা হয়তো কোনো কাজে এসছে, আপনার চাকরির ব্যাপারেও কিছু বলার জন্য। আপনি সামনে থাকলে ভালো হতো। আচ্ছা, দেখি জলদি আসার চেষ্টা করব। মায়া কলটা কেটে মায়ের কাছে গেলেন, মুখের মধ্যে উৎফুল্ল একটা হাসি নিয়ে। মায়ার হাসির কারণ হচ্ছে রাশেদ। রাশেদ ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কথা তো বলেছে মায়ের সাথে, তাতেই মেয়েটার মুখে হাজার রকমের আনন্দ বিরাজ করছে। মায়ার একটা ইচ্ছে, সারাদিনে দুবার কথা বলুক, সেটা হোক না রাগী স্বরে। ভালোবাসার সুবাস খুঁজে পাওয়ার দায়িত্বটা না হয় আমার। মা রান্নাঘরে রান্না করছে, তখন মায়া গিয়ে, মা, উনি আমার সাথে কথা বলেছেন। উনি বলেছেন আসবে একটু পরই। সত্যি? মাথা নিচু করে লজ্জা স্বরে, জি মা। মা, দেখবে একদিন রাশেদ তোমাকে অনেক ভালোবাসবে, আর না বেসে যাবে কোথায় এমন একটা মিষ্টি মেয়েকে। মায়া মাথা নিচু করে মুচকে একটা হাসি দিয়ে বাবার কাছে চলে গেল। বাবা একা বসে আছে। গিয়ে তারা দুজনে গল্প করা শুরু করলো। বাবা মেয়েটাকে কাছে পেয়ে কপালে একটা চুমু দিয়ে বলল, মা, একটা কথা বলি? জি বাবা। তোর এখানে কোনো সমস্যা হয়? বাবা, আমাকে দেখে কি তা মনে হয়? দেখো, আমি কতটা হাসি খুশি ভাবে আছি। মা, আমি সব সময় দোয়া করি সারা জীবন এভাবেই হাসি খুশি যেন থাকতে পারিস। হঠাৎ কলিং বেলের শব্দ মায়ার কানে ভেসে আসে। মায়া তা শুনে জলদি করে বাবাকে ছেড়ে দরজার সামনে যায়। হয়তো রাশেদ এসছে। দরজা খুলে দেখে একটা ছেলে। ছেলেটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? মায়া, এই বাড়িতে আপনি? আন্টি কোথায়? মা রান্নাঘরে। কি বললেন? বলেছি মা রান্নাঘরে রান্না করে, আপনি রুমে আসেন, আমি মাকে ডেকে দিচ্ছি। ছেলেটা রুমে এসে বসলো। মায়া মাকে ডেকে নিয়ে এলো। মা দেখে বলেন, কি রে সৃজন, তুই হঠাৎ? আন্টি, এটা কিন্তু ঠিক না। কি? রাশেদ ও কখনো বলল না, আর আপনিও তো কখনো বললেন না আমাদের ছোট বোন আছে। কিভাবে বলবো? তোমাদের ছোট বোন তো কিছুদিনই হয়েছে তোমাদের বোন। কি বললেন? আন্টি, সব মাথার উপর দিয়ে গেল। এটা রাশেদের স্ত্রী। কি? উনি আমাদের ভাবি? হুম, ভাবি কত সুন্দর। কিন্তু এটা বেইমানি হয়ে গেল। রাশেদ বলেনি, আপনি তো বলতে পারতেন। বাবা, হঠাৎ করে সবকিছু হয়ে গেছে, সবাইকে একদিন দাওয়াত দেব। আচ্ছা আন্টি, আমি তাহলে যাই, পরে কথা হবে। সৃজন চলে যাওয়ার পর দরজা বন্ধ করে দিয়ে মায়া সোজা রান্নাঘরে চলে গেল মাকে সাহায্য করার জন্য। সৃজন রুম থেকে বের হয়ে পথে তার পরিচিত যাকে পাচ্ছে তাকেই বলে যাচ্ছে রাশেদ বিয়ে করেছে। অন্য দিক দিয়ে রাশেদ আর সোহাদা রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছে। রাশেদ সকালের কথাগুলো মনে করে বলল, সকালে কি জানি বললে কোথাও নিয়ে যাবে? আজকে বাবার সাথে পরিচয় করাবো তোমাকে। হঠাৎ? বাবাকে অনেক আগেই বলে রেখেছি, কিন্তু আজকে দেখা করতে পারবো না। কেন? বাড়িতে অনেক কাজ আছে, আমাকে একটু পরই চলে যেতে হবে। বাবাকে আমি কি বলবো? কিছু একটা বলে দিও প্লিজ। হঠাৎ সৃজন দেখলো রাশেদ রেস্টুরেন্টে বসে। রেস্টুরেন্টে ঢোকে, কি রে, লোকানোর জন্য তো ওস্তাদ হয়ে গেলি। সুহাদা অবাক হয়ে তাকিয়ে রইল সৃজনের দিকে। তারা সবাই ক্লাসমেট। সৃজনকে সুহাদা আগে থেকেই চেনে। সৃজনের কথা আগামাথা কিছুই না বোঝায় সুহাদা বলল, কি রে, কি লুকিয়েছে? তুই জানোস না? না। তুই বেস্ট ফ্রেন্ড হয়ে তোকে বলেনি, তাহলে সেখানে তো আমরা কিছুই না। রাশেদ আর সোহাদা যে সম্পর্কে আছে সেটা কেউ জানতো না তাদের বন্ধুদের মধ্যে। সবাই জানে তারা খুব ভালো বন্ধু। তাই সৃজন বন্ধু মনে করে, ও তো কাজের কাজটা করে ফেলেছে। কি করেছে? ঘরে এত সুন্দর একটা বউ নিয়ে এসছে, আর আমাদেরকে জানানোর প্রয়োজন করেনি।
এই কথা শুনে রাশেদ বসা থেকে দাঁড়িয়ে যায়। রাশেদ ভেবেছিল হয়তো সৃজন অন্য কিছু বলবে, কিন্তু সৃজন জানলো কি করে? সুহাদা রাশেদের দিকে তাকিয়ে নাক ফুলিয়ে রাগী স্বরে, রাশেদ, সৃজন যা বলছে তা কি সত্যি? আমার ইচ্ছে হয়নি বিয়েটা, কিছুদিন যাওয়ার পরে ওকে ডিভোর্স দিয়ে দেব। আমি ঠিক মতন ওর নামও জানি। কথাটা শেষ না করতেই গালে চড় বসিয়ে দিল। পুরো রেস্টুরেন্টের সব মানুষগুলো তাকিয়ে আছে রাশেদের দিকে। রাশেদ বারবার সুহাদাকে বলল, আমি ওকে ডিভোর্স দিয়ে দেব, প্লিজ আমাকে তুমি ভুল ভেবো না, বিশ্বাস করো। এটা বলার পর আবারও একটা থাপ্পড় দিল। তুই আর কখনো আমাকে কল দিবি না। সুহাদা। সুহাদা রেস্টুরেন্ট থেকে সোজা বের হয়ে গেল। সৃজন চুপ করে দাঁড়িয়ে বলল, বন্ধু, আমি জানতাম না তোরা দুজন সম্পর্কে আছিস। সমস্যা নেই, এটা হওয়ার বাকি ছিল, আজ না হোক কাল সুহাদা জানতেই পারত। রাশেদ মাথা নিচু করে রেস্টুরেন্ট থেকে চলে আসলো। রাশেদকে দেখে মনে হচ্ছিল সে খুব রেগে আছে, হয়তো বাসায় গিয়ে কিছু একটা করবে। রাশেদ বাসার উদ্দেশ্যে পা বাড়াবে, ঠিক তখনই একটা গাড়ির সাথে ধাক্কা লেগে রাস্তায় লুটিয়ে পড়ে। আশেপাশে অনেক মানুষের ভিড় জমিয়ে ফেলে। কয়েকজন মোবাইল হাতে নিয়ে সরাসরি ফেসবুকে চলে গেল, অথচ রাশেদকে কেউ বাঁচানোর চেষ্টাটুকু করলো না। ঠিক তখনই একটা ছেলে ছুটে আসে, রাশেদকে নিয়ে একটা সিএনজিতে বসিয়ে হাসপাতালে চলল। ডাক্তার সাহেব, এমার্জেন্সি, আপনি এখানে বসেন, আমরা দেখছি। ওকে। রাশেদের পকেট থেকে মোবাইলটা হাতে নিয়ে ছেলেটা কল দিল সর্বশেষ যে নাম্বারটাই কথা হয়েছে। যখনই রাশেদের মোবাইল থেকে কল আসে মায়ার কাছে, তা দেখে মায়ার কৃত্রিম হাসি একটা হাসি দিয়ে বললেন, কোথায় আছেন আপনি? উনি এখন হাসপাতালে আছে। ছেলেটা হাসপাতালের নামটা বলে কলটা কেটে দেয়। মায়া এটা শুনে দৌড়ে মায়ের কাছে গেল আর কাঁদো কাঁদো স্বরে বলল, মা, ওনার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলো? মায়া আর রাশেদের মা রওনা দেবে, ঠিক তখনই মায়ার বাবা বলল, কি হয়েছে? মায়ার মা জবাবে বলল, রাশেদ অ্যাক্সিডেন্ট করেছে। তারা তিনজন হাসপাতালে চলে গেল। গিয়ে দেখে রাশেদকে এমার্জেন্সিতে রাখা হয়েছে। একটা ছেলের হাতে রাশেদের মোবাইলটা, ঠিক মতন চেহারা দেখা যাচ্ছে না। ছেলেটা যখনই মাথাটা উঁচু করলো, ঠিক তখনই মায়া অবাক হয়ে তাকিয়ে রইল। মায়া যাকে দেখে স্তব্ধ হয়ে যায়, সেই ছেলেটা আর কেউ না, মায়ার এক্স। মায়া ধর্ষণের শিকার হয়েছে শুধু শিমুলের জন্য। মায়া শিমুলকে দেখে কিছুটা বিস্মিত হয়ে তার চেয়ে বেশি ঘৃণা হচ্ছে তার মুখটা দেখে, কারণ সে ওই দিনের কথা কোনো দিন ভুলতে পারবে না। ডাক্তার সাহেব যখন বের হয় তখন দৌড়ে গিয়ে মায়া জিজ্ঞেস করে, উনি এখন কেমন আছেন? ভালো আছে, কিন্তু সে এখন ঘুমাচ্ছে, ওনাকে কেউ বিরক্ত করার চেষ্টা করবেন না। ধন্যবাদ ডাক্তার সাহেব। ধন্যবাদটা আমাকে পরে দিলে হবে, ওখানে বসে থাকা লোকটার জন্যই হয়তো আজ উনি বেঁচে আছেন। মায়া ডাক্তারের মুখে যখন শুনতে পায় যে শিমুলের জন্য আজ মায়ার স্বামী বেঁচে আসে, সে কাঁদো স্বরে শিমুলের কাছে যায়। শিমুল তা দেখে বসা থেকে উঠে দাঁড়ায়। ধন্যবাদ শিমুল, তুমি যদি আজ না থাকতে তাহলে হয়তো। টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। ঠিক তখনই পিছন থেকে রাশেদের মা শুনে শিমুলের কাছে যায় আর বলল, বাবা, তোমার মতন ভালো মানুষ আদেও হয়তো পৃথিবীতে খুব কমই আছে। বাবা, তোমরা কি একে অপরকে চেনো? এই প্রশ্ন শুনে দুজনে বিচলিত হয়ে যায়। শিমুল মাথাটা নিচু করে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। মায়া বলে উঠল, মা, ওর নাম শিমুল, সে আমার কলেজের বন্ধু। ও তাই? তাহলে তো ভালোই হলো বাবা, একদিন সময় করে আমাদের বাসায় এসো। ঠিক আছে আন্টি। মা চলে যাওয়ার পর মায়া এক নজর তাকিয়ে রইল শিমুলের দিকে। শিমুলের মুখে কোনো জবাব নেই, চুপ করে আছে, কারণ শিমুল জানে মায়া তাকে কোনো দিন ক্ষমা করবে না। রাশেদ ঘুমাচ্ছে, যে যার মতন বসে আছে। মায়া বসে আছে শিমুলের সাথে। দুজনেই শব্দবিহীন হাজারো কথা বলে যাচ্ছে। হয়তো কারোর সাহস হচ্ছে না কিভাবে শুরুটা করবে। মায়া সহ্য করতে না পেরে বলল, তুমি যদি ওই দিন সময় মতন আসতে তাহলে হয়তো আমাকে আজ এতটা অবহেলা সহ্য করতে হতো না। মায়া, সত্যি বলছি, আমি ওই দিন এসেছিলাম, কিন্তু তোমাকে দেখতে পাইনি, তাই বারবার কল দিলাম। ভাবলাম হয়তো দেরি করে আসার জন্য রাগ করে মোবাইল অফ করে চলে গিয়েছো। তুমি যদি একটু আগে আসতে তাহলে হয়তো ওই জানোয়ারগুলো থেকে আমি রেহাই পেয়ে যেতাম। সেদিন খুব একা মনে হয়েছিল যখন আমাকে গাড়িতে করে এক অপরিচিত একটা জায়গায় নিয়ে যায়। চিৎকার করার সময়টুকু পাইনি, খুব অসহায় মনে হচ্ছিল তখন। তারা আমাকে নির্যাতন করে চলে যাবে, ঠিক ওই সময় একজন বলে উঠল,
ভাই, মেয়েটা বেঁচে থাকলে হয়তো আমাদের জন্য খুব খারাপ, এর চেয়ে ভালো মেরে ফেলি। এই কথাটা কান অবধি পৌঁছায় তখন বারবার প্রত্যেকটা কথা মনে হচ্ছিল। তাদের পা ধরে আমি আমার জীবন ভিক্ষা চেয়েছি, তারপর তারা ওই জায়গায় আমাকে ফেলে রেখে চলে যায়। সবাই হয়তো ধর্ষণের শিকার হওয়ার পর মরে যেতে ইচ্ছে করে, কিন্তু আমি শুধু একবার বেঁচে থাকতে চেয়েছি, শুনতে চেয়েছি সমাজের কটূক্তি কথা। কিন্তু দিন শেষে বুঝতে পারলাম সমাজের কটূক্তি কথা শুনেও বেঁচে থাকা যায়, যদি বেঁচে থাকার আকাঙ্ক্ষা থাকে। আমি আমার জন্য বাঁচতে চেয়েছি, সমাজের জন্য না। পৃথিবীটা অনেক বড়, মানুষ চাইলে অনেক জায়গায় অনেকভাবে জীবনযাপন করতে পারে, যদি তার ভিতরে বেঁচে থাকার আকাঙ্ক্ষা থাকে। আজকে আমি স্বামীর কাছে অবহেলিত, যেদিন আমি স্বামীর কাছে ভালোবাসা পাবো, সেদিন সমাজের হাজারো মানুষের কথা কানে নেওয়ার সময়টুকু থাকবে না আমার। এই অবহেলিত শব্দটা আমরা নিজেরাই গড়ি, চাইলে মুছেও ফেলতে পারি, শুধু তার জন্য মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে হবে। মায়া, তুমি হয়তো কোনোদিন আমাকে ক্ষমা করতে পারবে না, আমি সত্যিই খুব লজ্জিত। শিমুল, তোমার জন্য আমি সব সময় অপেক্ষা করতাম, এটা সত্য, কিন্তু তুমি আমাকে উপেক্ষা করতে। কে বলেছে আমি তোমাকে ক্ষমা করব না? আমি মন থেকে তোমাকে ক্ষমা করে দিয়েছি, কারণ তুমি আমার এই মনে ঘৃণাকারী একজন মানুষ ছিলে। কিন্তু এখন এই মনে আমার স্বামী থাকে, আজ তুমি তাকে বাঁচিয়ে আমার ভালোবাসাকে রক্ষা করলে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। সত্যি বলছো? হ্যাঁ। শিমুল কৃত্রিম একটা হাসি দিয়ে মুখ সরিয়ে নেয়। শিমুলের একটা জরুরি কাজ থাকাতে জলদি করে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, আবার দেখা হবে। মায়া তার স্বামীর সাথে দেখা করতে চলে যায়। মায়া রাশেদের পাশে বসে যখন রাশেদ ঘুম থেকে জাগলো, মায়া জলদি করে খাবারগুলো ওষুধগুলো নিয়ে পাশে আসে। খাবারগুলো হাতে নিয়ে রাশেদকে খাওয়াতে যাবে। কি হচ্ছে এটা? আপনি অসুস্থ, ডাক্তার সাহেব বলেছেন সময় মতো করে ওষুধগুলো খেতে হবে, তার আগে হালকা কিছু খেয়ে নিতে। আপনি আমার সামনে থেকে যান, আপনার জন্য আজ আমার এই অবস্থা। মায়ার মুখের হাসিটা ক্ষণিকের মধ্যে লুকিয়ে গেল, অবাক হয়ে তাকিয়ে রইল স্বামীর দিকে। মায়া এত ভালোবাসার চেষ্টা করছে, অথচ রাশেদ এই অবস্থার জন্য দায়ী করছে মায়াকে। মায়া জবাবে বলল, আমি তো আপনাকে শুধু বলেছি বাড়িতে আসার জন্য, কিন্তু আপনি আমাদের বাড়িতে আসার পর থেকে আমি ঠিক মতন শ্বাস নিতে পারছি না। এক কথায় আপনাকে আমার সহ্য হয় না। আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই চলবো। এখন হালকা কিছু খেয়ে নিন প্লিজ। আপনি আমার চোখের সামনে থেকে চলে যান। আর হ্যাঁ, আপনাকে আমি লাস্টবার বলে দিচ্ছি, আমি সুহাদাকে ভালোবাসি, সুহাদাকেই বিয়ে করব। মাথা নিচু করে মায়া চুপ করে রইল। মুখ দিয়ে কথা বের হচ্ছে না, বাকশক্তি হয়তো হারিয়ে ফেলে স্তব্ধ হয়ে অনেকক্ষণ পর জবাবে বলল, আপনি সুহাদাকে ভালোবাসেন, সমস্যা নেই, আমি না হয় বাড়ি থেকে চলে যাব, আপনি আগে সুস্থ হয়ে যান। রাশেদ মায়ার মুখ থেকে যখন এই কথাগুলো শুনল, অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইল। মেয়েটা এই কথা বলে চুপ করে রইল। খাবারটা হাতে নিয়ে রাশেদকে কল দিল। মায়া চলে আসলো। তার কিছুক্ষণ পরই সৃজন খবর পেয়ে রাশেদের সাথে দেখা করতে চলে আসে। সৃজন এসে যখন দেখে রাশেদ একটা হাত একটা পা পঙ্গু হয়ে যায়, সে আর সহ্য করতে না পেরে কেঁদে দিল। সৃজনকে দেখে রাশেদ কৃত্রিম একটা হাসি দিয়ে বলল, তুই এসেছিস, ভালো হয়েছে। সুহাদার কি খবর? মেয়েটা হয়তো রাগ করে চলে গেছে, আমাকে হয়তো অনেকবার কল দিয়েছে, কিন্তু আমার মোবাইলটা তো আর আমার পাশে ছিল না, তাই কলটা ওঠাতে পারিনি। তুই এখনো সুহাদাকে নিয়ে পড়ে আছিস? এত সুন্দর একটা বউ থাকতে তুই বারবার সুহাদা সুহাদা করছিস, তোর একটু খারাপ লাগে না? না, লাগে না, কারণ আমি ওনাকে ভালোবাসি না। ভালোবাসতে হয় না, সেটা ধীরে ধীরে হয়ে যায়, তুই চেষ্টা কর। কি আবল তাবল বলছিস? সুহাদাকে ছেড়ে আমি কাউকেই ভালোবাসতে পারবো না। সুহাদা তোকে আর এখন ভালোবাসে না। মেজাজ খারাপ করিস না অযথা কথা বলে। বিশ্বাস হচ্ছে না? তাহলে আমার মোবাইল দিয়ে কল দে সুহাদাকে। সৃজনের থেকে মোবাইলটা নিয়ে সুহাদাকে কল দিল। কি রে সৃজন, তোকে কতবার বলেছি ওই বেইমানের জন্য আমাকে কল দিবি না, আর একবার কল দিলে খুব খারাপ হবে। আমি রাশেদ। তুমি আমাকে কল দিয়েছো কেন? ওই নাম্বার ব্লক দেওয়াতে সৃজনের নাম্বার থেকে কল দিচ্ছ? বেশ, আমি আমার সিম পরিবর্তন করে ফেলবো, তখন কিভাবে কল দেবে দেখবো। আর একবার আমার কথাটা শুনে নাও, তোমার অযথা কথা শোনার জন্য আমার সময় নেই। আমি মায়াকে ডিভোর্স দিয়ে দেব, তুমি যদি রাজি থাকো। ও, আবার আমাকে ডিভোর্স দিয়ে পরে অন্য কাউকে বিয়ে করবি? এই হচ্ছে তোদের ছেলেদের স্বভাব।
কলটা কেটে দেয়। সাথে সাথে সৃজনের নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দেয়। রাশেদ বারবার কল দেয়, অথচ কল উঠানোর নামই নিচ্ছে না। অন্যদিক দিয়ে মায়া বাহির থেকে সব শুনতে পায়। চোখগুলো লাল হয়ে আছে, পানিতে টলমল করছে। এত ভালোবাসার পর যখন কারোর কাছ থেকে এভাবে অবহেলিত হতে হয়, সম্ভবত পৃথিবীর সবচেয়ে বড় কষ্টটা হচ্ছে কাউকে ভালোবেসে তার প্রতিদান হিসাবে অবহেলিত হওয়া। মায়ার মোবাইল হঠাৎই একটা কল আসে তার বান্ধবীর। তুই এটা কি এসএমএস পাঠালি? যা লিখেছি তা সত্য। মায়া তার বান্ধবীকে এসএমএস দিয়েছে, বলেছে একটা ডিভোর্সনামা পেপার দরকার। হঠাৎ করে এই সিদ্ধান্ত? উনি আমাকে পছন্দ করেন না। আমাকে দেখলে ওনার শ্বাস বন্ধ হয়ে যায়। উনি আমাকে সহ্য করতে পারেন না। উনি চাই আমি অবহেলার শিকার হয়ে ওনাকে ডিভোর্স দিয়ে দিই। ওনার চাওয়া হচ্ছে আমার জন্য অনেক বড় দায়িত্ব। হয়তো ওনার কাছ থেকে দূরে থাকলে আমার কষ্ট হবে, কিন্তু এটুকু ভেবে ভালো লাগবে যে ওনার এখন শ্বাস নিতে কষ্ট হয় না। তারপরেও একটু ভেবে দেখ। ভেবে হয়তো ওনাকে সুখে রাখতে পারবো না, তবে এটুকু জানি আমি ছাড়া উনি অনেক সুখে থাকবেন। ঠিক আছে, তোর যা মনে হয়। তুই দুদিনের মধ্যে একটু তৈরি করে দিস। ওকে। মায়ার বান্ধবী উকিল বিদায় সে তার বান্ধবীকে এই গোপন কথাটা বলে দিল। মায়ার কান থেকে মোবাইলটা নামিয়ে পিছন ফিরতে মায়ার বাবা দাঁড়িয়ে আছে। মায়া একটা চিৎকার দিয়ে বাবাকে জড়িয়ে ধরল। বাবা, আমি তো খারাপ মেয়ে, আমি কেন বেঁচে আছি? আমার উচিত ছিল সেদিনই মরে যাওয়া। এমন কথা বলে না মা। বাবা, আজ বুঝতে পারছি পৃথিবীতে অবহেলা কষ্ট সহ্য করা যায় না। যাকে হাজার গুণ ভালোবাসার পর তার প্রতিদান শুধু অবহেলা আর ঘৃণা পেতে হয়, সেই জীবনে বেঁচে থাকা মানে কাঠপুতুল হয়ে বেঁচে থাকা। মা, এসব নিয়ে একদম টেনশন করিস না। ওপরবেলা যা করেন ভালোর জন্য করে। তুই ধৈর্য ধর, তোর জন্য এর চেয়ে বেশি ভালো কিছু ভেবে রেখেছেন। সৃজন দেখলো ভাবি তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করছে। সৃজনকে দেখে মায়ার সাথে সাথে স্বাভাবিক হয়ে গেল। ভাইয়া, চলে যাচ্ছেন? না, একটু এদিকে আসেন তো, আপনার সাথে একটু কথা আছে। মায়া বাবাকে পাশ কাটিয়ে সৃজন কি জানি বলবে তা শুনতে চায়। দেখেন ভাবি, আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুই হলো না। ভাবি, কিছু মনে করবেন না, আপনাকে একটা কথা বলি। এই রাশেদকে অনেক কাঁদতে হবে যখন আপনার মতন এমন একটা মিষ্টি মেয়েকে হারাবে। ভাইয়া, ভাগ্য বলে তো একটা কথা আছে। যদি ভাগ্য আমার ভালো কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই হবে। ওনার অবহেলা আমার চোখে ভালোবাসা ছিল এই ভেবে যে উনি আমার সাথে কথা বলেন, কিন্তু উনি যেহেতু চান না, তাই ওনাকে আর কখনো বিরক্ত করব না। সুস্থ হয়ে উঠুক। ভাবি, যা করবেন একটু ভেবে চিন্তে করবেন। রাশেদকে একটা শিক্ষা দেওয়া দরকার, আর সেটা আমি আপনার কাছ থেকেই আশা করি। এই বলে সৃজন চলে গেল। মায়া সৃজনে চলে যাওয়ার পিছন থেকে দেখছে আর ভাবছে, উনি আমাকে অল্প দিনে চিনলো, আমাকে নিয়ে এত ভাবলো, আর আমার স্বামী আমাকে সহ্য করতে পারে না। কাপড়ের আঁচল দিয়ে চোখ পানি মুছে নিল। রাশেদের কেবিনে গিয়ে দেখে রাশেদ চুপ করে মুখ ঘুরিয়ে আছে। মায়া গিয়ে বলল, আপনার শরীরটা এখন কেমন? রাশেদ মুখ ফেরানোর সাথে সাথে মায়া নজরবন্দি দেখলো রাশেদের চোখে পানি টলমল করছে। রাশেদ চুপ করে বলল, এখন মোটামুটি ভালোই লাগছে। আপনি কিছু খাবেন? না। আপনাকে একটা কথা বলি? জি বলেন। আমি আপনাকে এত অবহেলা করি, একটুও কষ্ট হয় না আপনার? আপনি আমাকে অবহেলা করেন কিংবা ঘৃণা করেন, কিন্তু যখন কথা বলেন তখন আমি আমার প্রাপ্তি পেয়ে যাই। কি প্রাপ্তি? আপনি যখন আমার সাথে কথা বলেন সেটাই আমার কাছে অনেক কিছু। এত অবহেলার পর এত স্বাভাবিক থাকেন কি করে? অভ্যেস হয়ে গেছে। কিন্তু আমি যে থাকতে পারছি না, আমার যে খুব কষ্ট হচ্ছে। সুহাদার অবহেলা কষ্ট সহ্য করতে পারছি না। আমি কি তাহলে সুহাদার সাথে কথা বলবো? এই কথা শুনে রাশেদ আচমকা মায়ার দিকে তাকিয়ে রইল। তার মলিন মুখখানি দেখতে লাগলো। নিজের স্বামীর খুশির জন্য যে মেয়ে নিজে জীবিত থেকে অন্য মেয়েকে দিয়ে দেবে, সেই মেয়েকে এতটা অবহেলা করা আমার ঠিক হয়নি। রাশেদ নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। রাশেদ দুদিন পর সুস্থ হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু আজ মায়া পাশে নেই। বাসায় গিয়ে রাশেদ পুরো বাড়ি ঘুরে দেখল মায়া নেই। রাশেদ কিছুক্ষণ স্তব্ধ থেকে মাকে বলল, মায়াকে কোথাও দেখছি না। মা রাশেদের রুমে গিয়ে একটা খাম নিয়ে এসে তার হাতে দিল। রাশেদ খাম দেখে একটু বিস্মিত হলো। খাম খুলে দেখে ডিভোর্স পেপার। রাশেদের চোখ লাল হয়ে আসছে।
হয়তো এই কিছুদিনে মেয়েটাকে অবহেলার নাম থেকে দূর করে ভালোবাসার নামে আখ্যায়িত করেছিল। রাশেদ তার ইনজিউরি নিয়ে রওনা দিল মায়ার বাসায়। মায়ার বাসায় গিয়ে দেখে মায়া তার রুমে বসে আছে। রাশেদ আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। জলদি করে মায়ার রুমে ঢুকে গেল। মায়া রাশেদকে দেখে, আপনি এখানে? আমি এখানে মানে? অন্য কেউ কি আসার কথা? আপনি অসুস্থ শরীর নিয়ে? মুখটা চেপে ধরল রাশেদ। মেয়েটা তার মলিন মুখটি নিয়ে রাশেদের দিকে তাকিয়ে রইল। রাশেদ তাৎক্ষণিক বলে উঠল, প্লিজ এভাবে তাকিয়ে থাকবে না, কেমন জানি লাগে। আপনি আমাকে হাসপাতালে রেখে চলে আসলেন কেন? কাউকে ভালোবাসলে কি তাকে বিপদে রেখে চলে আসে? আপনার এই ভালোবাসা? কিছু বলছেন না কেন? কিছু বলেন। মায়ার মুখটা চাপ দিয়ে রেখেছে। মায়া জবাবদিহি করার কোনো সুযোগ পাচ্ছে না। হঠাৎ রাশেদ হাত ছেড়ে দিল। মায়া জবাবে বলল, আপনি আমার মুখ দেখলে নাকি শ্বাস বন্ধ হয়ে যায়, তাই চলে এসছি। আপনি দেখি রাগ ভালোই বোঝেন। একটা কথা বলার জন্য এসছি। কি? আপনি কি আমার তুমি হবেন? বুঝেছি, আপনি আমার উপর রেগে আছেন। এটা বলে রাশেদ চলে আসবে পিছন থেকে মায়া বলে উঠল, যদি তুমি হয়ে যায় তখনও কি অবহেলা করবেন? তখন না হয় অবহেলার গ্লানি মুছে ভালোবাসার সাগর পথে চলবো দুজন। সত্যি? 100 বার সত্যি। আর কখনো তোমার সাথে খারাপ আচরণ করব না। একটু জড়িয়ে ধরবো মায়া? রাশেদের মুখে যখন মায়া নামটা শুনল, মেয়েটা নিজে থেকে শক্ত করে জড়িয়ে ধরল। হয়তো চাইলে কেউ তাদের আলাদা করতে পারবে না। ওপরওয়ালা যা চায় ভালোর জন্য চায়। মায়ার মুখে কৃত্রিম একটা হাসি ফুটে উঠল। এভাবেই বেঁচে থাকুক প্রত্যেকটি ভালোবাসা। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।